কোথায় আগারতলা আর কোথায় চকিরতলা, এই দুইটার মধ্যে একটা তুলনামূলক ভিডিও করার জন্য আজকে কথাগুলো বলতেছি। শেখ হাসিনা তার পিতার হত্যা, মানে ৭৫-এর ১৫ই আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড, বিভৎস হত্যাকাণ্ড, বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড, যেখানে ১৭ জন মানুষকে মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে হত্যা করা হলো, ইনক্লুডিং ৮ বছরের শিশু রাসেল এবং বঙ্গবন্ধুর পুত্রবধূ, তার ছেলের বউয়ের গর্ভে যে অনাগত সন্তান ছিল সেই ভ্রূণকে সহ হত্যা করা হয়। সে হত্যাকাণ্ডের বিচার যেন না হয় সেজন্য ইনডেমনিটি আইন পাশ করে মোস্তাক সরকার, যেটা জিয়া সরকার আইনটাকে সংসদে আবার রিইনফোর্স করে, মানে স্থায়ীভাবে এটা আইন হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়। তারপরে আপনারা সবাই জানেন প্রায় ২১ বছর আওয়ামী লীগকে চক্রান্ত করে ক্ষমতার বাইরে রাখা হয়। এরপরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তারপরে কয়েক মাস পরে সেইটার জন্য মামলা করে। এই হচ্ছে ২১ বছর পরে এমন একটা গোটা বিশ্বের অন্যতম হাই প্রোফাইল হত্যাকাণ্ডের মামলা হয় ২১ বছর পরে, হত্যাকাণ্ডের ২১ বছর পরে। তার আগে কেউ মামলাই করতে পারে নাই। তো যাই হোক, সেই মামলায় ২ বছর ধরে তদন্ত করে তারপরে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে আসামি করা হয় ২০ জনকে। ৯৮ সালে প্রাথমিক একটা রায় হয়, তারপরে সেটা রিভিউ, নানা রকম শুনানি পাল্টা শুনানি করে ২০০১ সালে একটা রায় হয়। সেই রায়ে তাও আওয়ামী লীগ তাড়াহুড়া করে কার্যকর করে যায় নাই, যে ৫ বছর হয়ে যাচ্ছে, আমরা ক্ষমতায় থাকবো না, যাওয়ার আগে তাড়াতাড়ি করে ফাঁসি টাসি দিয়ে যায়, এরকম কোনো কিছুই করে নাই। তারা ক্ষমতা থেকে চলে যায়। এরপরে ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে আরও ২ বছর ধরে সেই মামলার চালানোর পরে সব ধরনের সমস্ত সুযোগ সুবিধা, মামলার যারা বাদী পক্ষ ছিল মানে খুনিদেরকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে দেওয়ার পরে তাদের সমস্ত আইনি যেগুলো অধিকার আছে সেগুলো সংরক্ষণ করার পরে যেন কেউ কোনো রকম প্রশ্ন তুলতে না পারে যে আমি তো অমুককে কথা বলতে দেই নাই, তমুকের প্রমাণ হাজির করতে দেই নাই, এরকম কোনো কিচ্ছু না। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশে যেরকম স্লো গতিতে বিচার চলে ঠিক সেই রকম একটা সাধারণ মামলার মতো স্লো গতিতে বিচার চালায়ে নিজের বাবা, নিজের পুরা গোষ্ঠীকে নির্বংশ করে ফেলার প্রতিহিংসা থেকে তাড়াহুড়া করে বিচার না, এত বছর সময় লাগায় ২০১০ সালের দিকে গিয়ে আস্তে আস্তে ফাঁসি কার্যকর করতে শুরু করে। ইভেন ২০২০ সালেও গিয়ে একজনের ফাঁসি কার্যকর হয়েছে। আপনারা তো দেখছেন জামাতি নেতাদেরকে কত বছর ধরে টানা বিচার করে স্লোলি এক একটা নর্মাল গতিতে, বাংলাদেশে যেরকম স্লো পেস সেরকম পেসে মামলা আগাতে দিয়ে আইন আদালত সব কিছুকে নর্মাল গতিতে প্রবাহিত হতে দিয়ে স্বাভাবিক গতিতে বিচার করে কারোর ৩ বছর পরে, কারো ৫ বছর পরে, ৭ বছর পরে, এভাবে এক একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বা যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটিএম আজহারের কথা আপনারা জানেন, ২০১৫ সালে বা ১৬ সালের দিকেই বোধহয় তার মামলার রায় হয়ে যায়, কিন্তু তার রাজাকার এটিএম আজহারের পরিবারের আপিল, নানা রকম এটা সেটার কারণে, আইনি পদক্ষেপের কারণে তাকে ফাঁসি না দিয়ে ২০২৪ সাল পর্যন্ত কিন্তু সে জেলেই ছিল। তাকে কিন্তু ফাঁসি দিয়ে দেয় না। এমন না যে প্রতিহিংসা, আমার ইচ্ছা, আমার রাগ, আমার ক্ষোভ, আমার হাতে ক্ষমতা, এই কারণে আমি ফাঁসি দিয়ে দিলাম, তা না। একটা কুখ্যাত রাজাকার, গোটা রংপুর বিভাগের যে আলবদর প্রধান ছিল, তাকে ছুটকা ছাটকি কোনো টুকরা টাকরি ওই গ্রামের রাজাকার সদস্য সেরকম না, একটা বিভাগের রাজাকারের বাহিনীর প্রধানকে, আলবদর বাহিনীর প্রধানকে, রাজাকার না, এটিএম আজহার ছিল আলবদর বাহিনীর প্রধান, তাকে এই ৮-৯ বছর ধরে তার পরিবারের নানা রকম আইনি পদক্ষেপের কারণে কিন্তু তাকে মৃত্যুদণ্ড না দিয়ে জেলেই রাখছিল। কোনো রকম কোনো প্রতিহিংসা এখানে বাস্তবায়ন করে নাই। এরপর দেখেন আবরার ফাহাদের হত্যার, এটা তো গুপ্ত শিবিররা করছে, এটা এখন ছাত্র দলের ছেলেপেলেরাও বলছে, জুলাই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরও বলছে, তারা ওপেনে এখন বলে দিছে। কারণ আপনারা সবাই জানেন আবরার ফাহাদের যে খুনিরা ছিল, খুনিদের পক্ষে, খুনিদের বাঁচানোর জন্য আইনজীবী ছিল শিশির মনির, জামাতের সবচাইতে সুপারস্টার ব্যারিস্টার। শিবিরের
সভাপতি যে ছিল এক সময়, মানে শিবির সভাপতি শিবিরের খুনিদের পক্ষে হয়ে লড়ে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন এখানে কি ঘটছিল। যেই খুনিকে শিশির মনির এই কয়েক বছর ধরে হচ্ছে গিয়ে ফাঁসি দিতে দেয় নাই, নানা রকম যেটা করছে শেখ হাসিনা তো উদারভাবে বিচার করতো, সে স্বাভাবিকভাবে আবেদন করছে, ফাঁসি হয় নাই, এইসব করে চলছে। বাংলাদেশের আইন আদালতের যেরকম স্বাভাবিক গতি, স্লো গতি, সেরকম করে চলছে। তারপরে 24-এর আন্দোলনের পরে জেল ভেঙে সেই খুনিকে শিশির মনিরের জঙ্গি বাহিনী তারা হচ্ছে গিয়ে পালায়ে যাইতে দিছে। সেই খুনি কিন্তু এখন জেল ভাঙা পলাতক, মানে নিজেদের লোককে দিয়ে নিজেদের লোককে মেরে নিজেদের আইনজীবী দিয়ে তাকে বাঁচায় রেখে তারপরে নিজেদের জঙ্গি বাহিনী দিয়ে আন্দোলন সাজায় আবু সুইসাইড এইসব করে, তারপরে জুলাই নাটক মারায়, এরপরে নিজেদের জঙ্গি দিয়েই আবার জেল ভেঙে সেই নিজেদের খুনিকে পার করে দেয়া। এই হচ্ছে গিয়ে জামাত, মানে আমেরিকা ইসরায়েলের যৌথ তাপাতাপি থেকে জন্ম নেওয়া দল তো জামাত। এদের কাছে এই যে আমেরিকা ইসরায়েলের যে ইয়েগুলো আছে, পলিসিগুলো আছে, ট্যাকটিক্সগুলো আছে, গুপ্ত সংগঠন যেভাবে চলে, গুপ্ত মিশন যেভাবে বাস্তবায়ন করে, সেগুলার একদম মানে প্রকৃষ্ট উদাহরণ এটা। তো এনিওয়ে, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচার মাত্র 3 মাসের মধ্যে, না সরি 3 মাসও না, বিশ্বজিৎ হত্যার বিচারের চার্জশিট দিয়েছিল 3 মাসের মধ্যে। ডিসেম্বরের 17-18 না কত তারিখের দিকে যেন হত্যাকাণ্ডটা হয়েছিল 2012 সালের। 2013 মার্চের দিকে হচ্ছে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের চার্জশিট দেয় সিআইডি। সেখানে 22 জনকে, মানে শেখ হাসিনা নিজের বাবার বিচার করে হচ্ছে গিয়ে 21 বছর পরে ক্ষমতায় এসে, তারপরে আরো 10-12 বছর ধরে সময় নিয়ে আস্তে আস্তে বিচার করছে। তাড়াহুড়া করে ফাঁসি দেয় না, এর মধ্যে ক্ষমতা থেকে চলেও গেছে, তারপরও যাওয়ার আগে তাড়াহুড়া করে ফাঁসি দিয়ে যায় নাই। কিন্তু এটা হচ্ছে নিজের বংশের হত্যাকাণ্ডের ব্যাপারে এতটাই স্লো বা স্বাভাবিক গতি চলতে দিছে। আবার নিজের দলের লোকদের বিরুদ্ধে যখন অভিযোগ আসছে যে তারা বিশ্বজিৎকে হত্যা করছে, নিজের লোকদেরকে কিন্তু তাড়াহুড়া করে 3 মাসের মধ্যে চার্জশিট এবং পরবর্তী 8-9 মাসের মতো সময় নিয়ে শুনানি, পাল্টে শুনানি, যেগুলো আপনারা জানেন একটা হত্যা মামলায় যেরকম হয়, আইনজীবীদের নর্মাল প্রসিডিংস, এগুলো শেষ করে 9-10 মাসের মাথায়, অর্থাৎ 13 শুরুতে বিচার শুরু হইলো, 13 ডিসেম্বরে গিয়ে রায় দিয়ে দেয় যে সেখানে প্রথম রায় আসে 20 জনের ফাঁসি। মানে নিজের দলের লোকদের ব্যাপারে উনি এতটাই কঠোর ছিলেন। কয়জনের হত্যার ব্যাপারে? 1 জন, বিশ্বজিৎ নামক 1 জন মানুষ হত্যার জন্য নিজের দলের 20 জনের ফাঁসির রায় দেয় প্রাথমিকভাবে। তারপরে ওইটা আপিলের পরে সেটা কমে 20 জন থেকে কমে আসে যে 12 জনের ফাঁসি, সেটাই বহাল থাকে। নিজের দলের লোকজন যখন একটা অপরাধ করে বা অপরাধ করে বলে অভিযোগ, তখন 1 জন মানুষের হত্যার এগেনস্টে উনি 20 জনের ফাঁসি রায় দিয়ে দিতে কার্পণ্য করেন না। আর নিজের ফ্যামিলির 17 জনকে মেরে ফেলার বিপরীতে ফাঁসি দিয়েছেন মাত্র 12 জনের, তাও কত বছর ধরে বিচার করে, প্রায় 1 যুগ ধরে সম্মুখ গতিতে, শামুকের চাইতেও মানে স্লো গতিতে বিচার করে তারপরে গিয়ে ফাঁসি দিছে বা বিচারটা সম্পন্ন করছে। এবং সে বিচার কার্যকর করতে করতে 2020 সালে পর্যন্ত একজনের রায় কার্যকর হয়েছে। অর্থাৎ কার্যকর যদি ধরেন সেই 97 সালে 96 সালে বিচার শুরু হয় 2020, বুঝতে পারতেছেন 23 বছর। আবার আবরারের হত্যায় মাত্র 37 দিনের মধ্যে 25 জনের নিজ দলের ছাত্রলীগের 25 জন কর্মীকে আসামি করে চার্জশিট দেন মাত্র 37 দিনের মধ্যে। মানে অন্যতম একটা রেকর্ড বাংলাদেশে। এগুলো শেখ হাসিনাই শুধু পারে, আওয়ামী লীগই শুধু পারে নিজের দলের লোকদের ব্যাপারে কোনো রকম ছাড় না দিয়ে বড় বড় সমস্ত জিনিসগুলার উনি বিচার করে গেছেন। সেইখানে একজন আবরার ফাহাদ হত্যার বিরুদ্ধে উনি রায়ে দেন হচ্ছে গিয়ে কতজনের? 19 জনের ফাঁসি। 19 জন নিজ দলের 19 জন ছাত্রলীগ কর্মী ফাঁসির রায় আসে। সেখান থেকে পরে আপিলে অ্যাকচুয়ালি তো 1 জন মানুষের হত্যার জন্য 19 জনের ফাঁসি হতে পারে না, এটা আপনারা জানেন। উন্নত বিশ্বে 1 জনের ফাঁসি হত্যায় 1 জনেরও ফাঁসি দেওয়ার তারা বিপক্ষে। তো যাই হোক, এটাই স্বাভাবিক যে 1 জন মানুষকে মেরে ফেলে তার 19 জনের ফাঁসি হতে পারে না। দেখা যাবে যে যারা একদম ফার্স্ট ডিগ্রি যারা আঘাতকারী ছিল, সেরকম 2-4-5 জনের হয়তো একদম কঠোরতম শাস্তি হতে পারে, বাকিদের বিভিন্ন মেয়াদের শাস্তি। এগুলা করে পরে কতজনের জন্য নেমে আসে? সম্ভবত 9 জন বা 11 জন, এরকম কিছু একটা হবে, আমার এই মুহূর্তে মনে নাই।
তো এতজনের ফাঁসির রায় বহাল থাকে। তো আপনারা জানেন পরে শিশির মনিররা, গুপ্ত শিবিররা, জামাতিরা সেই কয়জনেরও ফাঁসি ঠেকায় রাখে, আপিল করে আবেদন করে ঠেকায় রাখে, এবং তারপরে 24-এর জঙ্গি আক্রমণের পরে দেশ দখল করার পরে সেসব খুনিদেরকে তারা জেল ভেঙে মুক্ত করে নিয়ে চলে যায়, দেশের বাইরে পাঠিয়ে দেয়। হয়তো আছে তাদের কোনো বাবার দেশে, তুরস্ক, পাকিস্তান, কোনো একটা জায়গাতে গিয়ে, পাকিস্তান শব্দটা আমি উচ্চারণ করি না, ভুল হয়ে গেছে, নাপাকিস্তান বা নাপাকুত্তাস্তান, তো সেই সব জায়গাতে কোথাও পাচার করে দিছে, সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতেছে। যেমন তাদের গোলাম আজম ছিল 71-এর পরে, টানা 9 বছর না 10 বছর নাপাকিস্তানে পালায় থাকার পরে সৌদি, তুরস্ক, বিভিন্ন দেশে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে ঘুরে বেড়াইছে, বাংলাদেশে যেন স্বীকৃতি না দেয় সেইগুলোর জন্য আন্তর্জাতিক লবিং তদবির এগুলা চালাইছে। তারপরে জিয়াউর রহমানের আমলে সে দেশে ফেরত আসছে, যখন রাজাকারদের বাম্পার ফলন হওয়া শুরু করলো, আমেরিকার হুকুম অগ্রাহ্য করতে না পারে জিয়া যখন আবার জামাতকে, গোলাম আজমদেরকে দেশে ফেরত আনলো, তো তখন হচ্ছে গিয়ে তারা দেশে ফিরলো। একই রকম ভাবে আবরারের খুনিরাও এখন ওরকম কোথাও পালায় টালায় আছে, এখনো তো ফ্রেশ মেমোরি, টাটকা মেমোরি, আর 2-4 বছর পরে দেখবেন তারা দেশে ফেরত এসে গোলাম আজমের মতো জামাতের আমিরের পদেও বসে যেতে পারে, জামাতের হয়ে ইলেকশন করবে, এমপি হবে, এমনকি ওই আলবদর, এটিএম আজহারের মতো তারা সংসদে গিয়ে টেমপিও হয়ে যেতে পারে। কে জানে, প্রধানমন্ত্রী যদি হয় কি করবেন? ঠেকাবেন? ঠেকায়েন।